প্রিয় বন্ধুগণ, মুফতি আবদুল্লাহ আল মাসুদকে কলকাতার কল্যাণীর একটি পুলিশ ফাঁড়িতে অন্যায়ভাবে 4 দিন আটকে রাখা, পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া, আবার তাকে পুলিশ স্টেশনে ডেকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে জেলে পাঠানো, এই সার্বিক বিষয়টি সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন। আমি এই বিষয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, লাইভ সেশন আপনারা দেখেছেন, এবং সেই সকল ভিডিওর কথাবার্তা নিয়ে আপত্তি উঠেছে। কিছু কথা অনেকেই হার্ট করেছে, অনেকে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আবার অনেকে ক্ষুব্ধ হয়েছেন, অনেকে আনন্দ পেয়েছেন। আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব আমার সে সকল বক্তব্যে যদি ভুল হয় তাহলে সেটা কিভাবে ভুল হয়েছে, সেই ভুলের জন্য আমি অনুতপ্ত কিনা, অথবা আমার দৃষ্টিভঙ্গি কী ছিল, আমি কি বোঝাতে ব্যর্থ হয়েছি, আমার শব্দ চয়নে কেন অসুবিধা ছিল। তো আমি এই পুরো বিষয়টিতে যেমন কষ্ট পেয়েছি, হতবাক হয়েছি, আবার বেশ কিছু বিষয়ে অনেক আশাবাদীও হয়েছি। ভারতীয় সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কে অনেক বিতর্ক আছে, অনেক প্রশংসা আছে। পশ্চিমবাংলায় কিছু জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আছে, তাদের ভূমিকা কী সব কিছু আমরা জানি কিন্তু। এবং মুফতি আবদুল্লাহ আল মাসুদের ব্যাপারে তাদের পেশাদারিত্বের যে ঘাটতি সেটিও আমরা জানি। তো পেশাদারিত্বের জায়গায় বা প্রতিষ্ঠান কি করলো না সেটা আসলেই অনেক বড় একটি ব্যাপার। এরপর ব্যক্তি পর্যায় থেকে পশ্চিমবাংলার নাগরিকদের ভূমিকা কী, ভারতবাসীর ভূমিকা কী, কী ভাবেন তারা আমাদেরকে নিয়ে, বিশেষ করে এক্স মুসলিমদেরকে নিয়ে, বাংলাদেশিদেরকে নিয়ে কী ভাবেন, আমরা একটু আবার ভেবে দেখার চেষ্টা করি। আমি একটি ভিডিও পেলাম, আমাকে কয়েকজন পাঠিয়েছেন এই ভিডিওটি। প্রবাল দত্ত নামের একজন ব্যক্তি, আমি তাকে আগে চিনতাম না, তো তার কথাবার্তা শুনলাম, আমাকে নিয়েই উদ্দেশ্য করে একটি ভিডিও করেছেন। প্রাক্তন মুসলিম হলেই বিনা শর্তে ভারতে থাকতে দিতে হবে, না হলে ভারতকে গালাগালি, এরকম একটি শিরোনাম তার ভিডিওটির। আমি আউটডোরে দেখতেই পাচ্ছেন, তো ফোনে স্ক্রিন রেকর্ড করছি এবং পাশে আপনারা এটি দেখতে পাবেন। তার বক্তব্য শুনবেন, আমি তার বক্তব্যকে খণ্ডন করার চেষ্টা করব, যেহেতু তিনি আমার বক্তব্যকে উদ্দেশ্য করেই কথাবার্তাগুলো বলেছেন। প্রথমেই তাকে ধন্যবাদ দেই যে তিনি একজন ভদ্র মানুষ। আমি মনে করি আমার অ্যাক্টিভিজমটাই এমন যে যে দেবতা যে ফুলে তুষ্ট তাকে সেই ফুলই দিতে চাই। ধরুন, ইসলামিক সন্ত্রাসীরা যখন সন্ত্রাসবাদ ছড়ায় তখন তাদেরকে তাদের ভাষাই জবাব দিই। আমি অনেকবার বলেছি যে 1400 বছর আগে মারা যাওয়া একজন ব্যক্তি, মারা যাওয়া বলা যাবে না, হত্যার শিকার হওয়া বিষ খেয়ে, তো সেই ব্যক্তিটি কি করেছেন তখন আমার কাছে কনক্রিট কোনো এভিডেন্স নেই, কিন্তু তার অনুসারীরা যে আচরণ করবে সেই আচরণ অনুযায়ী তাকে আমি মাপব। তো সেই হিসেবে আমি উগ্র ইসলামপন্থীদের কিভাবে সমালোচনা করি আপনারা জানেন, তাদের প্রফেটকে আমি কোন ভাষায় সম্বোধন করি তাও আপনারা জানেন। আবার তাদের মধ্যে যারা ক্ষুদ্র সেক্ট রয়েছে, বিশেষ করে আহমেদিয়া, হেজবুত তাওহিদ, এদের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি কি আপনারা জানেন। বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি কি আপনারা জানেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়কে আমি কতটা আপন ভাবি তা আপনারা জানেন। এর কারণ কি, তাদের ব্যবহার অনুযায়ী তাদের সাথে আমি পাল্টা আমার পক্ষ থেকে ভালোবাসা বলুন বা আপনি এটাকে নিন্দা বলতে পারেন, সমালোচনা বলতে পারেন, আসলে ওই একই জায়গায় যে দেবতার যে ফুলে তুষ্ট থাকে। যখন বাঙালির প্রশ্ন আসে আমি কি বলি, আমি নিজেকে বাঙালি বলি না, আমি বলি বাংলাভাষী। এর কারণ কি, বাঙালিকে আমি অন করি না, কারণ এই বাঙালিরা পাহাড়ি আদিবাসীদের সাথে কি আচরণ করে সেই দায়ভার আমার দেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদিবাসী বন্ধুদেরকে কি বলেছিলেন, তোরা বাঙালি হয়ে যা। তো যে জিনিসটা ভুল সে জিনিসটা ভুল। আবার আমি যে ধর্মের অনুসারী ছিলাম, ইসলাম, আমি যখন জানলাম যে এই ধর্মটি আমি যেভাবে নিজেকে ভাবি, আমি অবশ্যই নিজেকে একজন ভালো মানুষ ভাবাটা উচিত, তো ইসলাম আমাকে খারাপ বানাচ্ছে, তো আমি সেই ধর্ম ত্যাগ করেছি। এবং এই কথাগুলো তো প্রকাশ্যেই বলেছি, কোনো ছলছাতুরি, কোনো ধরনের চতুরতার আশ্রয় নিইনি। তো এই ভদ্রলোক খুব ভালোভাবে কথা বলেছেন, আমি তার সেই কথাগুলোকে তার ভাষায় আমি জবাব দেব, সুন্দরভাবেই দেব। অতীতের ভিডিওতে এখন আপনি প্রশ্ন করবেন যে কেন আমি রূঢ় আচরণ করেছি। আপনারা যদি তখন আমার কমেন্ট বক্স খেয়াল করতেন, দেখতে পেতেন বেশিরভাগ মানুষ, বিশেষ করে যারা ভারতীয় কমেন্ট করেছেন, তারা কি বলেছেন, তারা বলেছেন যে উগ্র জাতীয়তাবাদী আচরণ দেখিয়েছেন। আমি বলবো না তারা হিন্দুত্ববাদী ছিলেন, তারা মমতা ব্যানার্জির টিএমসির লোকজন ছিলেন, তারা মুসলিম ছিলেন। বেশিরভাগ মানুষের কাছ থেকে আমি শুধু ঘৃণা পেয়েছি কেন আমি বাংলাদেশি, এটা আমার অপরাধ, কেন আমার নামটি সো কল্ড ইসলামী নাম, আমার নাম ইসলামিক নাম না।
তো মুফতি আবদুল্লাহ আল মাসুদের নামটিও ইসলামিক নাম নয়, আপনি বলতে পারেন অ্যারাবিক নাম। তো সেই হিসাবে কি আপনি একজন পশ্চিমবাংলার বাসিন্দা হিসেবে কোনো অন্য ভাষার নাম হয়ে থাকলে আপনি সেটাকে ঘৃণা করবেন? করবেন না তো। 1936 সালে জওহরলাল নেহরু তার অ্যান অটোবায়োগ্রাফিতে বলেছিলেন এই উগ্র জাতীয়তাবাদ নিয়ে, যে এটা ভারতবর্ষের জন্য কতটা ক্ষতি, ভারতীয়দের জন্য কতটা ভয়ঙ্কর। তো সেই উগ্র জাতীয়তাবাদ আমাকে গালাগালি, আমার নাম দেখে বিচার করা, আমার দেশ দেখে আমাকে অপমান অপদস্থ করার ক্ষেত্রে আমি অনেকটা আহত ছিলাম। এবং আরও কয়েকটি কথা, যেমন আমি একজন অ্যাক্টিভিস্ট, তার চেয়ে বড় সত্য আমি একজন মানুষ, আমাকেও খেতে হয়, আমাকেও ঘুমোতে হয়। মুফতি আবদুল্লাহ আল মাসুদের সাথে যে ঘটনাটা ঘটছিল তখন আমার রিয়াকশন কী ছিল আপনারা আমার চোখ মুখ দেখেছেন তখনকার। আমি ঘুমাইনি। কেন ঘুমাইনি? আমি যে দেশ থেকে থাকি, অর্থাৎ নর্থ আমেরিকায়, তো এই জায়গার সময়ের সাথে বাংলাদেশ ভারতের সময়ের পার্থক্য আপনারা জানেন, ঠিক উল্টো বলা যায়। আমার এখানে যখন দুপুর দিনের বেলা, তখন বাংলাদেশ ভারতে হচ্ছে মধ্যরাত। ফলে মুফতি আবদুল্লাহ আল মাসুদের কাছে যারা দেখা করতে যাচ্ছেন, যে আইনজীবীরা, যে সমমনারা, তখন আমার এখানে গভীর রাত। তো আমি জানছি যে তারা যাচ্ছেন, এখন সকাল হয়েছে, এই যে এখন আমি ভিডিওটা রেকর্ড করছি, এখন বাংলাদেশে সকাল হচ্ছে। তো তারা যাচ্ছেন, আমি আমার ফোন সাইলেন্ট মোড থেকে, মানে রাতে অটো এটা সাইলেন্ট হয়ে যায়, তো সেটাকে আমি অফ করেছি, স্লিপ মোড অফ করে আমি কনসার্ন ছিলাম যে সেখানে কি হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমি ঘুমোতে পারিনি কয়েকটা দিন। আর যেহেতু আমি ঘুমোইনি, যে কোনো মানুষের মতো আমারও মস্তিষ্ক অতটা স্বাভাবিকভাবে ফাংশন করবে না। এখন আপনি বলতে পারেন আপনার অ্যাক্টিভিস্ট গোল্লায় যাক, আপনি ঘুমান, হ্যাঁ আপনি এটা বলতেই পারেন। আমি হয়তো অন্য কেউ হলে ঘুমোতাম, যেহেতু আমি 3-3বার জেল কেটেছি জীবনের এই অল্প বয়সে, 2 বছর বিনা অপরাধে জেল কেটেছি, তার মধ্যে প্রায় 1.5 বছর বাংলাদেশ এবং 6টি মাস ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। আমার অপরাধ অবৈধ অনুপ্রবেশকারী। তো আমি আমার বেলায় চিৎকার করিনি, কিন্তু যখন মুফতি আবদুল্লাহ আল মাসুদ লকআপে আছেন, আমি আমার সেই সব দিনগুলো মনে করেছি। আমি ফ্লোরে ঘুমিয়েছিলাম, আমি মশার কামড় খেয়েছি, আমি পুলিশের কাছ থেকে অপমান অপদস্থ হয়েছি। মুফতি আবদুল্লাহ আল মাসুদ যেমন পুলিশের প্রশংসা করেছেন, কিছু পুলিশ ভালো ছিল, আবার কিছু পুলিশ তাকে মারতে চেয়েছে, পশ্চাৎ দেশে লাথি মেরে কথা বের করতে চেয়েছেন, তার বৈধ পাসপোর্টটিকে অনেক অপমান, অনেক অপদস্থ করেছেন। আমি সব কথা বলিনি। প্রিয় বন্ধুগণ, আমি দেখছিলাম আমি এখান থেকে অনুভব করছিলাম তিনি কতটা কষ্ট করছেন। সেই কষ্টের কথা ভেবে আমি ঘুমোতে পারিনি। এবং মুফতি আবদুল্লাহ আল মাসুদ কে আমার সহকর্মী। আমার কতজন সহকর্মী আছেন বাংলাদেশে? যদি 18 কোটি মানুষ হন, তাহলে সেই 18 কোটির মধ্যে 18 জন ভোকাল অ্যাক্টিভিস্ট আছেন, এথিস্ট আছেন। কয়েক লক্ষ আপনি এথিস্ট পাবেন যারা এক্স মুসলিম, তারা সবাই ভোকাল নন। সবাই বলতে কি, এই যে বললাম 18 কোটির মধ্যে আপনি 18 জন পাবেন যারা ভোকাল। আপনি একটু নামগুলো মনে করুন তো, কতজনের নাম বলবেন? আসিফ মহিউদ্দিন, মুফতি আবদুল্লাহ আল মাসুদ, তসলিমা নাসরিন, এরকম যেতে যেতে আপনি একটা জায়গায় গিয়ে থেমে যাবেন এবং সেই সংখ্যাটা 18-র মধ্যেই আটকাবে। এখন ভাবুন তো, যদি 18 কোটির মধ্যে 18 জন আমার ভোকাল সহকর্মী থাকেন, তাহলে সেই 18 জন আমার কাছে কি? 1 জন সমান 1 কোটি। অর্থাৎ মুফতি আবদুল্লাহ আল মাসুদ একজনকে গ্রেপ্তার করা হয়নি, আমার 1 কোটি অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। আমার 1 কোটি অ্যাক্টিভিস্ট কষ্টে আছেন, আমি 1 কোটি রিয়াক্ট করেছি। আমার যদি এটা ভুল হয়, মানুষ হিসেবে আমার তো ভুল থাকবেই, কিন্তু প্রথম এবং শেষ কথা যে আমি ভারতীয়দের মধ্যে আমি যতজন মানুষকে চিনেছি তাদের বেশিরভাগ খুবই ভালো মানুষ। খারাপ মানুষের সংখ্যা খুব কম থাকে, কিন্তু তাদের বেশি দেখা যায়। এবং আমি খারাপ আচরণে রিয়াক্ট করি, এটা আমার স্বভাবজাত বৈশিষ্ট্য বলতে পারেন, দোষ বলতে পারেন। এবং আমি তো বিদ্রোহী, বিদ্রোহের এটাও একটা অংশ। তো এই মুফতি আবদুল্লাহ আল মাসুদের ব্যাপারটি আমার কাছে স্বাভাবিক ছিল না। আমার অনেক অ্যাক্টিভিস্টরা এই বিষয়টিকে তাদের মতো করে দেখেছেন বলে তাদেরকেও আমি বকাচকা করেছি, তাদেরকেও ওই শব্দগুলো ব্যবহার করেছি। তো তারা তো আমার শত্রু নন, তারা তো আমার আপন। কেন করেছি? ওই যে আপনি সঠিক সময় সঠিক কাজ করছেন না কেন? আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে, আপনার একটা ভুল ভাবনার কারণে এই মানুষটি হয়তো দীর্ঘদিনের জন্য জেল খাটতে হতে পারে। আমি তো 6 মাস কেটেছি, তারপর আমি যে কারণে বেল পেয়েছি এই কারণে মুফতি আবদুল্লাহ আল মাসুদ বেল পাবেন না। আমি কি কারণে বেল পেয়েছি? আমার উকিল পুলিশকে চ্যালেঞ্জ করেছেন, ওকে ঠিক আছে বুঝলাম সে বাংলাদেশি, প্রমাণ কি? আমার কাছে কোনো পাসপোর্ট ছিল না, কারণ আমার মহান দেশের মহান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আমার পাসপোর্টটি কেড়ে নিয়েছিল, আমার নাগরিক অধিকার। আমি বৈধভাবে ভারতে ফিরছিলাম বাংলাদেশে জেল খেটে। 1 বছরের ভিসা ভারত সরকার আমাকে দিয়েছিল, আমি কৃতজ্ঞ।
আমার সেই ভিসা তো দূরের কথা, পাসপোর্টটা নিয়ে আসতেও পারিনি। তো স্বাভাবিকভাবে আমার রিয়াকশন কীরকম হতে পারে বুঝতে পারছেন। তো আমাদের ভারতীয় বন্ধু যিনি আমার এই কথাবার্তাগুলো সমালোচনা করেছেন গঠনমূলক, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে শুনি তিনি কি বলছেন। আমি তার প্রত্যেকটি কথার জবাব দেওয়ার চেষ্টা করব। হয়তো সব কথার যৌক্তিক জবাব মাথায় নাও থাকতে পারে, যেহেতু তিনিও ভিডিওটি আনকাট করেছেন, আমিও আনকাট। চলুন তাহলে শুরু করি। কোথায় যাবে, মানে জায়গা না দিলে তারা কোথায় যাবে, এটা কতটা অবাস্তব নিজেও জানেন না। প্রথমত, কাল লক্ষ লক্ষ বাংলাদেশি নিজেদের প্রাক্তন মুসলিম বলে যদি দাবি করে আর সোশ্যাল মিডিয়াতে দুটো পোস্ট করে সেটা প্রমাণ করার চেষ্টা করে যে তারা প্রাক্তন মুসলিম এবং কোনো রকমের ভারতে ঢোকার জন্য চেষ্টা করে, তখন কি হবে? তাদের ভারতকে নিয়ে তাদের ভারতে ঢুকিয়ে দিতে হবে। এই সুযোগ দিলে কাল তো বাংলাদেশের অর্ধেক লোকই এই সুযোগে ঢোকার চেষ্টা করবে, বাংলাদেশটা খালি হয়ে যাবে আর তাদের এদেশে নিয়ে এসে ভাতা দিতে দিতে ভারতের পকেট খালি হয়ে যাবে। ঠিক যেমন মুসলিম রিফিউজিদের নিয়ে আজ ইউরোপের যেরকম ঠিক হালটা হয়েছে। তো মুফতি মাসুদকে থাকতে দেওয়া হলো, তখন বাকি XYZ-কে কেন থাকতে দেওয়া হবে না, এটাই তখন একটা মূল ইস্যু। বন্ধু প্রবাল, আপনি ঠিক বলেননি। বাংলাদেশের কেউ এক্স মুসলিম দাবি করে ভারতে আশ্রয় চাইবেন, আমি এটা মনেও করি না। প্রথম আমাকে বুঝতে হবে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আইনটি কী। যাদের সাথে ভারতের ল্যান্ড বর্ডার রয়েছে তাদের কাউকে UNHCR রিফিউজি হিসেবে স্বীকৃতি দেয় না। এবং CAA যেটি হয়েছে সেই আইনে কি বলা হয়েছে? বলা হচ্ছে অমুসলিম যারা রয়েছেন, নাম ধরে ধরে বলা হয়েছে, এদেরকে পাকিস্তান, বাংলাদেশ বা পার্শ্ববর্তী দেশগুলোর যদি কেউ বিপদে পড়েন ভারত তাদেরকে আশ্রয় দেবে। একটা নির্দিষ্ট সময়সীমা বলা হয়েছে, এই দিনের মধ্যে ঢুকতে হবে। যেমন 2024 সালের ডিসেম্বরের 30 তারিখের মধ্যে যদি কেউ ভারতে আশ্রয় নিয়ে থাকেন, 31 তারিখ। তো কেন তাদেরকে আশ্রয় দেওয়া হবে? একজন মানুষ হিন্দু হলে, বৌদ্ধ হলে, কেন মুসলিমদেরকে দেওয়া হবে না? এখানে বলা হচ্ছে যে যেহেতু আশেপাশের মুসলিম অধ্যুষিত দেশগুলোতে মুসলিমরা বিপদে নেই, অমুসলিমরা বিপদে, তাই বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় দেওয়া হবে, হিন্দু মুসলিম খ্রিস্টানকে নয়। খুবই সুন্দর কথা, আমি এটি একমত। পাকিস্তানের কোনো মুসলিম তারা নিজেদের মধ্যে যদি মারামারি করে এটা দেখার বিষয় ভারতের নয়। বাংলাদেশের মুসলিমরা ভালো আছে কি খারাপ আছে তো আমরা জানি, অবশ্যই ভালো আছে। তারা নিজেরা মারামারি করবে, কিন্তু মৌলবাদের জায়গায় সব এক হয়ে যাবে। সেখানে চরমনাই, হেফাজত বা অন্যান্য সেক্ট যারা আছে তাদের ওই জিহাদি জজবা এটি আর থেমে থাকে না। ফলে তাদেরকে কেন ভারত আশ্রয় দেবে? না, দেবে না, ঠিকই তো। ভালনারেবল মানুষ কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আরও ভালনারেবল হচ্ছেন যারা ইসলামে বিদ্রোহ করেছেন, তাদের চেয়ে দুঃখে, তাদের চেয়ে কষ্টে কেউ নেই। এবং বাংলাদেশ থেকে হিন্দু একজন ভদ্রলোক যদি ভারতে চলে আসেন, তিনি ভারতে আশ্রয় নেন, তার একটা জেনারেশন পার হয়ে যায়, তিনি নিজেকে যেখানে আশ্রয় নেন, যেমন ত্রিপুরায় গেলে ত্রিপুরার লোকাল ভাষা আয়ত্ত করা, বা পশ্চিমবাংলা থাকলে কলকাতা হওয়ার, মানে পশ্চিমবাংলার হওয়া, ভারতীয় হওয়ার একটা চেষ্টা থাকে। তিনি পারেন না, তার পরবর্তী জেনারেশন পারে। ভদ্রলোক এই যে প্রবাল, তিনিও বলেছেন তার পূর্বপুরুষ বাংলাদেশে ছিলেন, তাঁরও এই কষ্ট, তিনি খুবই সুন্দর কলকাতার অ্যাকসেন্টে কথা বলছেন। তো তার বাবা মা বা ঠাকুরদা হয়তো এটি করেন না, তো এই সংগ্রামটা করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে যে এক্স মুসলিমরা কী করে? পৃথিবীর যেখানেই যাক সারিন দেওয়া যায়, মানে ঢেকি স্বর্গে গেলেও নাকি ঢাক বাঁধে, মানে ধান বাঁধে। তো সেই ধান ভানার মতোই আর কি এক্স মুসলিমরা বিদ্রোহী করে। এবং এই জিনিস আমি অনেক বছর ধরে বাংলাদেশে নেই, অর্ধচোখ, আমি তো আমার কাজ করে যাচ্ছি, প্রতিনিয়ত অ্যাক্টিভিজম বাড়াচ্ছি। তো প্রিয় বন্ধু, এক্স মুসলিমরা শুধু আক্রান্ত হয় না, প্রতিরক্ষার জন্য অন্য মানুষ যেন আক্রান্ত না হয় সেই চেষ্টা করে। আমার কি স্বার্থ বাংলাদেশে ইসলামিস্ট থাকবে, হিন্দুরা বিতাড়িত হলে আমার কেন দুঃখ? আমার দুঃখ আমি বিতাড়িত হয়েছি, এই কাজটি যেন অন্য কারোর সাথে না ঘটে। এবং আপনি বলেছেন যদি এক্স মুসলিমদের স্বীকৃতি দেওয়া হয় তাহলে সবাই চলে আসবে। আমি বলিনি কখনো এক্স মুসলিম হলেই তাকে ভারতে আশ্রয় দেয়। আমার বক্তব্য যে যারা ভোকাল, বাংলাদেশে ভোকাল হওয়াটা ছেলে খেলা নয়, একটা ফেসবুকে পোস্ট দিয়ে এক্স মুসলিম দাবি করা নয় বন্ধু, কল্লাটা চলে যায়। অনেকের কল্লা গেছে, এটা আমার দাবি নয়। 20 জনের বেশি আমি লিস্ট দেখাতে পারবো, আপনি একটু ব্লগার কিলিং জেনে নেবেন প্রিয় বন্ধু। শুধু এক্স মুসলিমও হতে হয় না, এক্স হিন্দু হলো অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি নীল, নিলয় নীল, কারা? ওনারা কি এক্স মুসলিম ছিলেন? আচ্ছা, তারপরে তিনি বলেছেন যে ভারত কীভাবে আইডেন্টিফাই করবে সে এক্স মুসলিম কি না? সে তো এক্স মুসলিম দাবি করে সে জিহাদি হয়ে যেতে পারে। খুবই যৌক্তিক কথা। যদি তিনি ভোকাল এক্স মুসলিম হন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তাকে দেখা যায়। পশ্চিমের বিভিন্ন দেশে অনেক মানুষ নিজেকে সমকামী, মানে মুসলিম ব্যাকগ্রাউন্ডের এক্স মুসলিম বলে দাবি করে, সবার কেস অ্যাকসেপ্টেড হয় না। আমি একটু খুব ক্ষুদ্র মানুষ, আমি এই পর্যন্ত আমার মনে হয় 100 জনের উপরে মানুষকে সার্টিফাই করেছি
মানে আমি চিঠি লিখেছি যে দেশে আশ্রয় পেয়ে ব্যর্থ হয়েছেন, রিজেক্ট করা হয়েছে অ্যাসাইলাম রিকোয়েস্ট, আমি তাদেরকে লিখেছি যে আমি এই মানুষটিকে চিনি, এই মানুষটি সত্যি বিপদগ্রস্ত। তো কাদের সার্টিফাই করেছি? যারা জেনুইন। এই পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না একজন ভণ্ড লোককে আমি সার্টিফাই করেছি, কারণ আমি অ্যাক্টিভিস্ট। অন্য একটা ভণ্ডকে আমি আমার মাথায় কাঁঠাল ভেঙে খেতে দেব না। আমি কষ্ট করেছি, সে যদি কষ্ট করে তাহলেই আমি তাকে সার্টিফাই করবো, নইলে না। আচ্ছা, তারপরে বলেছেন বন্ধু, ভারতে যদি এক্স মুসলিম দাবি করে, ধরলাম আপনি এক্স মুসলিমদের যদি ভারত অ্যালাউ করে সেটা মিসইউজ করবে, তাহলে বন্ধু পাকিস্তানের যদি কোনো আইএসআই এজেন্ট বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে চায়, তাহলে সে এক্স মুসলিম সাজবে না, সে একটা হিন্দু নামে আইডি বানানো বাংলাদেশে কোনো ব্যাপার নয় বন্ধু। ভারতের মতো এত কড়াকড়ির দেশেই যেখানে আধার কার্ড, ভোটার আইডি কার্ড বানানো তেমন কোনো ব্যাপার নয়, আপনি জানেন। তো সেক্ষেত্রে বাংলাদেশে কোনো ব্যাপার নয়, সে একজন হিন্দু, নাম নেবে হরিদাস পাল, সে ভারতে ঢুকে সে হিন্দু হিসেবেই থাকবে, খুবই আরামে থাকবে, তারপরে আল্লাহু আকবার। কাসাবরা ভারতে ঢুকেছিল ভারতীয়দের সাহায্য ছাড়া? আচ্ছা, কাসাব অনেক আগের কথা, এই যে কয়দিন আগে পেহেলগাম অ্যাটাক, আপনি কি বিশ্বাস করেন পাকিস্তানি কাশ্মীরিরা ভারতীয় কাশ্মীরিদের সহায়তা ছাড়া এই অ্যাটাকটা করে ফেলেছে? বুঝতে পেরেছেন বন্ধু কি বলেছি? যে অ্যাটাক করে সে কারো না কারো সাহায্য পায়, এবং সহজ তো হিন্দু হিসেবে আসা। আচ্ছা, হিন্দু না হলেও একজন মুসলিম এফিডেভিট করবে সে হিন্দু হয়ে যাচ্ছে। কত মানুষ এফিডেভিট করে সে হিন্দু হিসেবে দেখাবে, আমি তো মুসলিম ছিলাম, আমি হিন্দু হয়ে গেছি, হ্যাঁ জয় শ্রীরাম বেশি বেশি বলবে। বন্ধু আটকাবেন কী করে? আপনার এই যুক্তিটি টিকলো না। আবার বলছেন ভাতা রিফিউজিকেও হলে তাকে ভাতা দেওয়া হয়, আমি জানি না ভারত কীভাবে দেবে? এত 140-50 কোটি মানুষের দেশে ভারতের নিজেরই অনেক সমস্যা, কিভাবে ভাতা দেবে? আর প্রিয় বন্ধু, আমরা যারা এক্স মুসলিম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা এ যাবৎ ভারতে আশ্রয় নিয়েছেন, বৈধভাবে যারা আছেন বা অবৈধভাবেও, কেউ ভারতীয় কোনো নাগরিকের অন্ন ধ্বংস করেননি, তার কাজ কেড়ে নেননি। এখন বলবেন তারা কীভাবে খায়? তাদেরকে আমরা যারা বাংলাদেশে আছি বা বিশ্বের বিভিন্ন জায়গায় আছি, আমরা আমাদের এক্স মুসলিমদের মর্যাদা বুঝি, কষ্টটা বুঝি, আমরা তাদেরকে সাহায্য করি। আমাকে একটা সময় মানুষ সাহায্য করেছেন, আমি ভারতের রুটি রুজিতে আঘাত করিনি। তাহলে কি হচ্ছে? ভারতের রেমিটেন্স ঢুকছে এবং আমাদের বিরুদ্ধে কোনো ক্রাইম পাবেন না বন্ধু। আমি প্রায় 5 বছর ভারতে অবস্থান করেছি, আমি ক্যামেরার সামনে কথা বলি চেহারা দেখিয়ে, আমার কোনো অন্যায় থাকলে নিশ্চয়ই এটি বের হবে। আপনি পাবেন না আমি কোনো ফৌজদারি অপরাধ করিনি, কোনো দিন করিনি। আমি পশ্চিমবাংলায় অ্যাটাকের শিকার হয়েছি, গল্ফ গ্রিন থানায় আমি ন্যায্য বিচার পাইনি। পুলিশ কী করেছে, আমি এগুলোর কোনো কিছু নিয়ে আমি প্রশ্ন তুলিনি, কিন্তু আমার সামনে আমার অ্যাক্টিভিস্ট। আচ্ছা, যাই হোক, আপনি যে কথাটা বলেছেন, আমরা আসলে ভারতের কাছ থেকে করুণা চাই না, আমরা সহমর্মিতা চাই, আমরা ভিক্ষা চাই না, ভালোবাসা চাই। তারপরের কথা শুনি। হয়ে দাঁড়াবে আপনি চান যে মুফতি মাসুদের জন্য ভারত সেটাই করুক, তাই তো? তো দ্বিতীয় ব্যাপার হলো যে আপনি বলেছেন যে সিটিজেনশিপ অ্যাক্ট আইনে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধরনের অমুসলিমদের সুযোগ দেওয়া হয়েছে, এক্স মুসলিমদের কেন নয়? আপনার বিচার বুদ্ধিটা বোধহয় সাময়িক একটু লোপ পেয়েছে, নাহলে এই কথাটা বলতে পারতেন না। বুঝতে পারছি আপনার প্রিয় বন্ধু মুফতি মাসুদ, মানে আপনার কমরেড বলতে পারেন, তার জন্য আপনি একটুখানি মানসিক চাপ নিচ্ছেন। তো নাহলে বুঝতে পারতেন যে সিএএ শুধু বাংলাদেশের জন্য নয়, পাকিস্তান এমনকি আফগানিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রিয় বন্ধু, আমি আমার অসংখ্য ভিডিও করেছি জীবনে, এবং আমি সিএএ কি আমি আমার বাংলাদেশের হিন্দু নাগরিকদের সুন্দরভাবে বুঝিয়ে বলেছি। আমি জানি এটি পাকিস্তানিদের ক্ষেত্রেও প্রযোজ্য, আমি জানি আফগানিদের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং প্রযোজ্য হওয়ারই কথা। ভালনারেবল মানুষকেই তো আশ্রয় দেওয়া হয় যে বিপদগ্রস্ত। আর আপনার পূর্বপুরুষ বাংলাদেশ ছেড়ে এসছেন, আমি খুবই দুঃখিত এই ঘটনাটির জন্য। কোনো মানুষ ভিটে মাটি ছেড়ে আসে? আপনি বলছেন ভারতে অর্ধেক বাংলাদেশি চলে আসবেন, অর্ধেক বাংলাদেশি কত বাংলাদেশি আসবেন আমি জানি না। আপনি ভিডিওটার শুরুতে একটা কথা বলেছিলেন, বাংলাদেশিরা বেঈমান। আপনি কিন্তু ইন জেনারেল বলেছেন বাংলাদেশি, এটি আপনার শুরুটা আমি এখন আর বলছি না, এটি আপনি ভুল করেছেন। বাংলাদেশিরা বেঈমান না, বাংলাদেশের কতিপয় মানুষ বেঈমান। আমি যেখানে কতিপয় মানুষকে বলেছিলাম এই যে গুপ্তকেশ অনেক কিছু বলেছেন, এইগুলো আমি কতিপয় মানুষকেই বলেছি। হয়তো আমার কথাটা ইন জেনারেল হয়ে গেছে, আমার সেটার উদ্দেশ্য ছিল না, এই জন্য আমি দুঃখিত। তো প্রিয় বন্ধু, আমি ভারতীয় আইন সম্পর্কে জেনেই বলেছি, এবং বিচার বুদ্ধি অনেকটা আমার লোভ পেয়েছে, এটা সত্য। এটা আপনারও পাবে, আপনি এরকম কোনো পরিস্থিতিতে পড়লে। আপনি ভারতীয় হিসেবে হয়তো আপনাকে কখনোই এই পরিস্থিতিতে পড়তে হবে না। ভারতের এক্স মুসলিমদের কোপ দিয়ে কল্লা ফেলে দেওয়ার মতো ঘটনা এখনও দেখিনি, অন্ততপক্ষে গত 20 বছরে। আপনি ঘর হারানো ব্যক্তির দুঃখ বুঝবেন না, আপনার পূর্বপুরুষরা হারিয়ে ফেলেছেন, হয়তো আপনাকে বলেননি। শখে কেউ দেশ ছাড়ে না, আর একটা মানুষ যখন দেশ ছাড়ে তার লঘু অপরাধগুলো মাফ করে দিতে হয়, ক্ষমা করতে হয়। আইনের মার পেঁচে সে বৈধ অবৈধ বলতে নেই, কারণ একটা মানুষ তার মাতৃভূমি ছেড়ে দিয়েছে। প্রিয় বন্ধু, আপনি এখন গরমের মধ্যে আছেন, আমি শীতের মধ্যে আছি। আমি
সাইকেল চালাচ্ছিলাম এবং এটা শুনছিলাম, শুনে আমার মনে হয়েছে আমি যেহেতু যোদ্ধা, আমার ওয়েপেন আমার ব্যাকপ্যাক থাকে, মানে ক্যামেরা, মাইক্রোফোন এগুলো থাকে অলওয়েজ, কারণ আমি সবসময় প্রস্তুত থাকি যুদ্ধের ময়দানে যেভাবে থাকতে হয়, গান কিভাবে রাখতে হয়। আমরা ভারতীয় সেনাবাহিনী যখন আমাদের 1971-এ ট্রেন করছিল আমাদের মুক্তিযোদ্ধাদের, তখন জেনেছি এটা কীভাবে আপনি একজন সৈনিকের কাজ কী। আজকে যদি বাংলাদেশে কোথাও কারোর বাড়ি পোড়ায়, আমাকে তখনই এই বিষয়টাতে রিয়াক্ট করতে হবে। বাড়ি যাব, একটা সুন্দর করে স্নান করবো, ফ্রেশ হব, তারপরে একটু মুখে ক্রিম মাখবো, এভাবে অ্যাক্টিভিজম হয় না। তো আমি শীতের মধ্যে বসে আছি, আমার কিন্তু এটা ভালো লাগে না। আমি এই রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ, কিন্তু এই যে আমার সামনে একটা সুন্দর চাঁদ আমি দেখাতে পারলে ভালো হতো। ক্যামেরা ঘোরানোর মতো আমার কোনো লোক নেই, ওয়ান ম্যান আর্মি, হয়তো আপনিও তাই। তো এই সুন্দর চাঁদ আমার ভালো লাগে, কিন্তু বাংলাদেশের এই সুন্দর চাঁদ আমার কাছে আরও সুন্দর। এখানে প্রায় সময় বৃষ্টি হয়, আমি ভারতবর্ষে বৃষ্টিতে ভিজেছি, আমি আমার দেশে বৃষ্টিতে ভিজেছি, সেই বৃষ্টির স্বাদ আমি পাই না। আপনি আমাকে আমার বৃষ্টির স্বাদ ফিরিয়ে দিতে পারবেন না। আমাকে 10,000 কিলোমিটার দূরে এসে আশ্রয় নিতে হয়েছে। আমার তো প্রত্যাশা ছিল ভারতবর্ষ আমারও, আমি সেখানে আশ্রয় পাইনি তো। আমাকে এত 1000 কিলোমিটার দূরে আসতে হয়েছে কেন? আপনি কি এটি ফিল করবেন না? তো আশ্রয়ের ব্যাপারটি, অনেকে তসলিমা নাসরিনের ব্যাপারে বলেন তসলিমা নাসরিনকে ভারত আশ্রয় দিয়েছে। প্রিয় বন্ধু, না, তসলিমা নাসরিন অন্য যে কোনো বিদেশি নাগরিকের মতোই তিনি থাকেন। সুইডিশ নাগরিক হিসেবেই তিনি প্রতি বছর ভিসা এক্সটেন্ড করেন, এবং ভিসা যখন তাকে এক্সটেন্ড করে অনেক সময় দেওয়া হয় না। অনেক বড় দেশ, মন্ত্রীদের, মিনিস্টারদের অনেক কাজ থাকে, দায়িত্ববানদের অনেক দায়িত্ব থাকে। সেই ক্ষেত্রে তসলিমা নাসরিনের দায়িত্ব পালনটা অনেক সময়, মানে তার ভিসা এক্সটেন্ড করে দেওয়া, এটা ভিক্ষা নয়। তিনি ভারতবর্ষকে ভালোবাসেন, থাকতে পছন্দ করেন ভারতীয়দের মধ্যে, তো সেটিতে বিলম্ব হয়। আমরা তসলিমা নাসরিনের আর্তনাদ দেখিনি? না দেখলে আপনি টুইটারে গিয়ে তাঁর ভিসা সংক্রান্ত প্রতি বছর তাঁর যে এগুলো নিয়ে অনেক খবর হয়েছে। তো তিনি ভারতের অন্য যে কোনো একজন পাকিস্তানিকে কীভাবে দেখা হয় আমি জানি না, একজন সুইডিশ নাগরিককে যেভাবে দেখা হয় তাকে সেভাবেই দেখা হয়। হ্যাঁ, তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়, এই জন্য ভারতের কাছে আমি কৃতজ্ঞ। এই ক্ষেত্রে ভারত সরকারের অনেক টাকা ব্যয় হয়। আবার এটা ভারতের জন্য একটা বড় সম্মান যে এই মানুষটিকে আপনারা নিরাপত্তা দেন, থ্যাংক ইউ। তো আমি যেটা বলবো, আমি আমার কোনো ইমোশন দেখাতে আসিনি। আমার অনেক দুঃখ আছে, কিন্তু এই দুঃখটা হয়তো আপনাদের বলছি, ভারতীয়রা যারা আছেন। আমি আমার একটা ভিডিওতে বলেছি ভারতীয়রা বেরিয়ে যান, আমার ভিডিও দেখার দরকার নেই। আমি এই কথাটি কেন বলেছিলাম যে আপনার দেশ আমাকে ওন করেন, আপনি কেন আমার প্রতি কাঁদছেন? এটা অভিমান। এখন আপনি যদি বলেন আপনার উপরে অভিমান করেছি, কই পাকিস্তানিদের উপরে তো অভিমান করি নাই, কই চায়নার উপরে তো আমার অভিমান কোনো দিন দেখেন নাই। সত্য কথা, এবং কোনো দিন দেখবেনও না, কারণ আমি তো ওরে ওন করি না। আমি পাকিস্তানিদের প্রতিও ভালোবাসা আছে। দেশ পাকিস্তানকে আমি তো বন্ধু ভাবি না, দেশ চায়নাকে তো আমি বন্ধু ভাবি না, ইনফ্যাক্ট দেশ আমেরিকাকে আমি বন্ধু ভাবি না, এবং এটা আমার প্রকাশ্য। তো কার উপরে অভিমান করে মানুষ? যাকে ভালোবাসে, যার সাথে সম্পর্ক আছে। আমার বন্ধু, আমার পরিবারের সদস্য আমাকে কষ্ট দিলে আমি তার উপরে যতটুকু খেপবো, পাড়ার প্রতিবেশী একজন কিছু বললে যতটা, এর চেয়ে একটু কম রিয়াক্ট করব। অন্য দেশের একজন বললে আমি আরও একটু কম রিয়াক্ট করব, বা যাকে চিনি না সে আমাকে কোনো মন্দ কথা বললে বা আমাকে কষ্ট দিলে আমি রিয়াক্টই হয়তো করব না। তো ভারতীয়দেরকে আমি বন্ধু ভাবি, তাদের ভারতের উপরে আমারও অনেক অনেক এক্সপেকটেশন, এবং এই এক্সপেকটেশন যদি আপনি ভুল বলেন তাহলে আমার মুক্তিযুদ্ধও ভুল, আমার স্বাধীনতা সার্বভৌমত্বও ভুল। আমি তো প্রকৃতি থেকেই শিখেছি। তো সেই জায়গা থেকে ভারত যখন আমাদের মানবিকভাবে দেখে না, তখন তো আমার অভিমান হবেই। পাকিস্তানে মুফতি মাসুদ অ্যারেস্ট হলে আমি আসাদ শুধু লিখতাম ফ্রি মুফতি মাসুদ, এর বাইরে একটা কথাও লিখতাম না। পাকিস্তানের উপরে আমার কোনো আশাই নাই। ও কি করলো এটা দিয়ে আমার কিছু যায় আসে না। চায়না হলে আমার উপরে কোনো আশাই নাই। এখন যদি বন্ধু ভারতকেও একই পাল্লায় মাপতে হয়, আমি মাপবো, যদি আপনি বলেন আর কি, আপনারা যদি বলেন। এবং আমাকে অনেকে গালাগাল করেছেন। পরে ভাবলাম এই লোকগুলো গালাগাল করছে কেন, বাংলায় যারা গালাগাল করছেন, যে ভাবলাম যে হয়তো তারাও আমাকে ভালোবাসে, ভালো না বাসলে কেন বাক্য ব্যয় করছে। আর আমরা জানি যে পাকিস্তানে বালুচিস্তানের লোকজনের উপর কি হচ্ছে, বা পাখতুন বা পাঠানদের উপর কি হচ্ছে। পাকিস্তানের আর্মি বলতে গেলে ওদের উপর একটা জেনোসাইড চালাচ্ছে। তো কালকে যদি তারা এসে বলে যে আমাদেরকে ভারতে থাকতে দিতে হবে, তাহলে তো ভারতবর্ষটার একটা দেশ বলে কিছু থাকে না, একদম পুরো ধর্মশালা হয়ে যায়। মানে অলরেডি সেটা হয়েই গেছে, বাকিটাও হয়ে যাবে। প্রিয় বন্ধু, আপনি পাশতুনদের সাথে কি হচ্ছে আপনি দেখলেন, দেখা উচিত। আমাদের সাথে কি হচ্ছে দেখলেন না? নাস্তিকদের সাথে কি হয় বাংলাদেশে দেখা উচিত। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়
পশ্চিমের সম্পর্কে আপনার ধারণা না থাকারই কথা, আপনি হয়তো ভারতবর্ষের বাইরে যাননি। ইউরোপ আমেরিকায় মুসলিমদের আশ্রয় দেওয়া হয়, নাস্তিক হিসেবে আলাদা হবে না, তাদেরকে নাস্তিক বলে তারা আশ্রয় নেয় না, এক্স মুসলিম বলে আশ্রয় নেয় না, তারা মুসলিম এবং উগ্রপন্থী মুসলিমদের কাছে নির্যাতিত, তারা উদারপন্থী মুসলিম বলে, পরে তাদের মধ্যে অনেক ফ্যানাটিক বের হয়। আপনি পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না, অন্তত বাংলাদেশি কেউ গিয়ে সে নাস্তিক হিসেবে আশ্রয় নিয়েছে তারপরে বোমা মেরেছে। অনেক নাস্তিক ভোকাল ছিল, পরে এসে তার ব্যক্তি জীবনে অনেক আরাম আসে, কোনো কারণে হয়তো সে আর অ্যাক্টিভিজম করেনি, এরকম পাবেন। কিন্তু সে নাস্তিক হিসেবে আশ্রয় নিয়েছে, পরে সে মুসলিম হয়ে গেছে, আমার জানা নেই বন্ধু। তো ঠিক আছে। তৃতীয়ত, আপনারা প্রাক্তন মুসলিম হওয়ার কারণে আপনাদের সমাজ আর আপনাদেরকে মানছে না। আপনাদের অবস্থাটা বুঝি, কিন্তু সেই রকম তো পাকিস্তানের আহমদিয়াদের পাকিস্তানও আর মুসলিম বলে মানছে না। তো আহমদিয়াদের মসজিদে যাওয়ার অধিকার নেই, শিয়াদের শুক্রবারের নামাজের উপর নিষেধাজ্ঞা, তাই তারাও লাইন লাগাক ভারতে ফ্রি এন্ট্রির জন্য। 1947-এ এই উপমহাদেশ আহমেদিয়াদের সাথে অন্যায় হয়, বাংলাদেশে তো হয়, কিন্তু আহমেদিয়ারা তাদের যেহেতু এটা তাদের একটা ধর্ম, তাই না, একটা সেক্ট, তাদের একটা মসজিদ আছে, তাদের অনেকগুলো সেন্টার আছে, তাদের আশ্রয় দেওয়ার লোক আছে। আমাদের কোনো মন্দির নেই, আমাদের কোনো মসজিদ নেই, আমাদের আশ্রয় দেওয়ার কেউ নেই, আমাদের কেউ নেই। এবং সেই হিসাবে আমাদের বিবেচনা করলেন এক্স মুসলিমদের, আম সরি, আপনার এই ধারণাটি সত্য নয়, সঠিক নয়। একটা বিশাল সংখ্যক মুসলিম, যাদের মধ্যে সব ধরনের মুসলিম ছিলেন, যেমন শিয়া, আহমদিয়া, দেওবন্দি কি বারেলভি, এরা সবাই হিন্দুদের অবিশ্বাস করে দেশকে ভেঙে আলাদাভাবে থাকাকে শ্রেয় মনে করেছিলেন। তো ভারতের যে বহুমুখিতা তাকে অশ্রদ্ধা জানিয়ে, এত শব্দ, 1 মিনিট জলও খেয়ে নি। প্লিজ এই শব্দ দূষণ বন্ধ করা উচিত। এই শব্দ আমি যখন কলকাতায় থেকেছি, অ্যাক্টিভিজম করেছি, আমার মনে হয়েছে অকারণে মানুষ হর্ন দেয়, এবং আমিও এদের উপর অনেক সময় খেপে যাই, যারা মানে বাজি ফোটায়, পটকা ফোটায় উৎসবের নামে, এগুলোতে আমি বিরক্ত হয়েছি, আমি তাদের গালাগালও করেছি এবং এটা আমি করি, মানে একটু তাড়াতাড়ি খেপে যাই, এটা অবশ্য আমার কমানো উচিত। এই ভিডিওটা আপনারা দেখবেন আনএডিটেড, কোনো রকম কাটফাট নয়। কি বলছিলাম যে হ্যাঁ, ভারতের যে বহুমুখিতা সেটাকে অশ্রদ্ধা জানিয়ে সেদিনকে তারা আলাদা হয়ে গেছে। তো তাদের পরবর্তী যে প্রজন্ম, তাকে তো তার দায় নিতে হবে, সে আহমদিয়া হোক কি প্রাক্তন মুসলিম। ভুল বললাম কি? একটুখানি ঠান্ডা মাথায় আপনি ভেবে দেখুন তো। চতুর্থ ব্যাপার, ভারতে ঢুকে পড়ার পর সেই প্রাক্তন মুসলিমরা আবার ধর্মপ্রাণ মুসলিম হয়ে যাবে না, রামনবমীতে পাথর ছুড়বেন না, তার কি নিশ্চয়তা? এই যে ইউরোপে আজ যে রিফিউজি হয়ে আসা মুসলিমরা শরিয়া আইন লাগু করতে চাইছে, রায়ট চালাচ্ছে, সেই রকমই তথাকথিত প্রাক্তন মুসলিমরা করবে না পরের দিকে, সেটাকে বলতে পারে? এই যে একজন, এই কথাটির উত্তর আগে একটু দিয়েছি, আর একটু দিই, যে প্রাক্তন মুসলিমরা এটা করবে না। আমি তার উদাহরণ, আমি দুর্গাপূজা সহ সকল ধরনের পূজা পার্বণকে ঘৃণা করতাম, কারণ বাংলাদেশে আমি যেহেতু মুসলিম ছিলাম, বিদ্রোহ করার পরে সকল ধর্ম, মানে মনে হয়েছে প্রথম এটা হয়, কিছু সিমটম থাকে। তো আমি প্রথম বছর কলকাতা, আমার ফ্রেন্ড ডেকেছে দুর্গাপূজা গোষ্ঠী কেলায় দুর্গাপূজা, এগুলো একটা কুসংস্কার, কি একটা ফাজলামো শুরু করেছে, শব্দের দূষণে বাঁচি না, বিরক্ত লেগেছে, আমি পাথর ছুঁড়িনি। তারপরে কি হচ্ছে জানেন, দুর্গাপূজা ওই বছরটাকে 2017-র দুর্গা উৎসব আমি এখনও মিস করি। কি উৎসবটাকে আমি মিস করেছি। আমি এখন কানাডার বেশ কয়েকটা শহরে, আপনারা অনেকে ছবি দেখেছেন, আমি ছুটে যাই অনেক দূর, 1000 কিলোমিটার দূর থেকে ফ্লাই করে আমি দুর্গাপূজা উদযাপন বড় দেখে যাই, কারণ আমি জানি দুর্গাপূজা কি। আমি আমার ভারতীয় সংস্কৃতি, আমারও সংস্কৃতি আমি ওন করেছি। এক্স মুসলিমরা, মানে ইসলাম বা ধর্মত্যাগ করা নাস্তিক একটা ফাউন্ডেশন, তার সামনে অনেক রাস্তা, মানে ঘরের একটা ফাউন্ডেশন বানানোর পর কি হয়, আপনি বেডরুম কোন দিকে করবেন, হল ঘর কোনটা করবেন, ওটা আপনার কাছে এই ফ্রিডমটা থাকে, আপনার ফাউন্ডেশন হয়ে গেছে। তো নাস্তিকতা একটা ফাউন্ডেশন, তার দ্বার খুলে যায়, সে গ্রহণ করতে শেখে। আমি শিখেছি, আমি আমার হিন্দু বন্ধুরা আমাকে জড়িয়ে ধরে, আমি যতগুলো মন্দিরে গেছি দুর্গোৎসবে, আমাকে সবাই জড়িয়ে ধরেছেন, আমি তাদের একজন। আমি আহমেদের সম্প্রদায়ের অনেকের কাছে গিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন, কেউ কোপ দেননি। আমি তো ভালোবাসার পূজারী। তো আমি যেখানে আমি কিন্তু খুব উগ্র, আর উগ্র না হলে এই ফাইটটা করা যেত না। সব কিছুর একটা ইম্প্যাক্ট পড়ে, আপনি যখন খুব ঘৃণা পাবেন আপনার বহিঃপ্রকাশটাও সেরকম হয়ে যায়। তো যাই হোক, আমি তার উদাহরণ যে এক্স মুসলিমরা এই কাজটা করবে না। এবং এক্স মুসলিমরা শুধু, মানে এক্স মুসলিম টার্মটা আমরা বাংলাদেশে ইউজ করি না, আমরা এথিস্ট বলি। এথিজম আমাদের জন্য প্রাউড,
ভারতে এটা এক্স মুসলিম বলে, আমি কোথাও আমার এক্স মুসলিম লিখি না, কারণ যে জিনিসটা ছেড়ে দিয়েছি এই জিনিস আবার ধরে মুসলিম ধরে রাখাটাই তো আমার কাছে, আমি মুসলিমদের পছন্দ করি, ইসলামটাকে মানে এক্স মুসলিমদের সাথে একটা ইসলামের গন্ধ থাকে, তো ওটা ধরে রাখাটাই তো আমার কাছে একটা আমি কি আমার এক্স গার্লফ্রেন্ডের নাম জানি না, আমি এক্স মানে আমি এক্স মুসলিম বলি না, অনেকে বলেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি। তো বন্ধু, এখানেও আপনার সাথে আমি একমত হতে পারলাম না, আমি পুরো ভিডিওটাতে বোধহয় কোথাও দু একটা জায়গায় একমত হতে পারবো, বেশিরভাগ জায়গায় আমি পারবো না। প্রাক্তন মুসলিম শাহিল খুব বিখ্যাত, তো তিনি হঠাৎ করে আবার ইসলামে ফেরত গেলেন কি না তার মাকে দেওয়া কথা রাখতে। প্রাক্তন মুসলিম শাহিল খুব বিখ্যাত, তো তিনি হঠাৎ করে আবার ইসলামে ফেরত গেলেন কি না তার মাকে দেওয়া কথা রাখতে। তো এইরকম পরিবর্তন যে বাংলাদেশ থেকে আসা প্রাক্তন মুসলিমদের হবে না ভবিষ্যতে কে। প্রিয় বন্ধু, এক্স মুসলিম সাহিল কি করেছেন আমি খুব একটা জানি না, তিনি যদি তার মায়ের জন্য এই স্যাক্রিফাইস করে থাকেন আমি তাকে স্যালিউট দিই। আমি ওরকম সন্তান হতে পারিনি, আমার মায়ের জন্য আমার অ্যাক্টিভিজম বন্ধ করার জন্য আমার মা অনেকবার কেঁদে কেঁদে আমাকে বলেছিলেন, আমাকে অনেক বুঝিয়েছেন, আমি পারিনি। আমার মাকে বলেছি যে মা, এই লড়াইটা শুধু আমার একার না। আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি যাদের যে মায়েদের সন্তান হত্যা করা হয়েছে, যেই ব্লগারদের, তারা তো কারো না কারো সন্তান। আমাকে এটার প্রতিশোধ নয়, আমাকে এটা প্রতিকার করতে হবে। আমি পারিনি আমার মায়ের দিকে তাকাতে। আমি অসংখ্য মায়ের, যখন এক হিন্দু বন্ধু নির্যাতিত হন তার মাকে আমি আমার মাই মনে করি। তো সকল নির্যাতিত মানুষের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আমি একজনকে তো নিতে পারবো, আমি সেই চেষ্টা করেছি। এক্স মুসলিম সাহিল কেন এটা করেছেন আমি এটি জানি না। আর আরেকটা বিষয়, এক্স মুসলিম সাহিল ভারতীয়, আমি অনেক এক্স মুসলিমকে দেখেছি, ভারতের কেরালায় গেছি, অনেক জায়গায় গেছি। তো তাদের বক্তব্য এটি যে আমাদের বাংলাদেশের ঘটনা শুনে তারা বলেন যে না, তোমাদের যদি 100টা কষ্ট করতে হয় আমাদের তার বোধহয় 5টা করতে হয়। আমাদের এখানে মুসলিমরা আছে, কিন্তু তারা আমাদের ভারতীয় আইনের কারণে আমাদেরকে তেমন কিছু করতে পারে না। আমাদেরকে শুধু ইসলামিক সন্ত্রাসীরা হত্যাই করে না, জেলে পড়ে, রাষ্ট্র আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। আর আপনি একটা জিনিস মনে করছেন আমরা অ্যাক্টিভিস্ট, মানে ইউটিউবার বোধহয় বলেছেন, এটা আপনি সামনে বলেছেন, আমি সেটা নিয়ে একটু বলবো। কি দেবে, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, আপনার বা মুফতি মাসুদের একটা হয়তো গ্রহণযোগ্যতা আছে আপনাদের সাবস্ক্রাইবারদের মধ্যে, কিন্তু যারা ইন্ডিয়ান ভিসা অফিসার তারা বসে বসে প্রাক্তন মুসলিমদের ইউটিউব চ্যানেল দেখবেন ঘন্টার পর ঘন্টা ধরে, এটা বোঝার জন্য যে কে কত জেনুইন এক্স মুসলিম। আপনার পোস্টে যারা বলছেন যে তারা ভারতের জন্য লজ্জিত, পশ্চিমবঙ্গের জন্য লজ্জিত, তাহলে একটু বাস্তবতার দিকটাও ভাববেন। ভারতের মতো একটা দেশের বিদেশ নীতি ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার সাবস্ক্রাইবার সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু চলে না। সোশ্যাল মিডিয়া হলো আজকের দিনে একটা ভার্চুয়াল বৈঠকখানা, যেখানে প্রচুর লোক আসে, প্রচুর। আচ্ছা প্রিয় বন্ধু, ইমিগ্রেশন অফিসারদেরকে আসলে এক্স মুসলিমদের জন্য তেমন কিছু সময় ব্যয় করতে হয় না, বরং আমি বাংলাদেশি হিসেবে লজ্জিত। আমি এফআরওতে, কলকাতা এফআরও থেকে তো এক্সিট পারমিট নিয়ে এসেছি। তো দেখুন প্রিয় বন্ধু, আপনার দেশে ঢুকে ভারত বিদ্বেষী খুবই একজন পরিচিত মুখ আছে, পিনাকি ভট্টাচার্য, আপনার দেশে ঢুকে পাসপোর্ট বানিয়ে থাইল্যান্ড চলে গেল। আপনার দেশের ইমিগ্রেশন, আপনার দেশের গোয়েন্দারা কি করেছেন? এখন প্রতিদিন ভারতকে গালাগালি করেন, ভারতের বিরুদ্ধে খুবই জঘন্যভাবে ঘৃণা করেন। আমি জানি না তিনি রয়্যাল এজেন্ট কিনা, ওনাকে দিয়ে এটা করান কিনা। তো বন্ধু, তখন আপনার এফআরওর অফিসাররা কী করেছেন? আর বাংলাদেশের মানুষরা একটু অসচেতন, আমাদের শিক্ষায় সমস্যা আছে, সুশিক্ষা আমরা পাই না, প্রাতিষ্ঠানিক হয়তো ডিগ্রি থাকতে পারে, এটা ভারতের তুলনায় আমরা অনেক পিছিয়ে। তো সেক্ষেত্রে মানুষ দেখা গেল যে দরজা এসে ধাক্কা খায়। এফআরওতে যদি আপনি ঢোকেন, যদি আপনি ভারতীয়, আপনার প্রয়োজন পড়বে না, একটা কাঁচের দরজা আছে, সেটা টেনে খুলতে হয়, ধাক্কা দিতে হয়, জানেন না, ধাক্কা থেকে শুরু করেন। তো এটা আমি দেখে লজ্জিত হয়েছে, আমি ভেতরে বসা ছিলাম, বাংলাদেশি হিসেবে আমার মাথা হেট হয়েছে। এরকম বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। তাহলে বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দিয়েছেন, ওটা বোধহয় একটা ভালো সিদ্ধান্ত, কিন্তু এক্স মুসলিম কজন? আর যদি তারা আপনাদের আশ্রয় যায় যে আমি এক্স মুসলিম, তাকে এত ক্রস চেক করতে হবে না, আপনি প্রথমে রিজেক্ট করে দিন, রিজেক্ট করে তাকে সুযোগ দিন, তাকে প্রমাণ করার যে সে জেনুইন। আমরা সাপোর্টিং লেটার দেব, তিনি খুবই পরিচিত মুখ, তাঁরা এই কষ্টটা করবেন। তসলিমা নাসরিন করবেন, কারণ তসলিমা নাসরিন তো আর এত না জেনে এত দূর আসেননি, তিনি তার জীবন রক্ষা, আমি এত বোকা হয়ে তো আর নিজের জীবন রক্ষা করে এই পর্যন্ত আসেনি বন্ধু। আপনি ভাবতে পারেন আমি ইউটিউবার, আমি নিজেকে অ্যাক্টিভিস্ট বলি, এবং আমরা রাস্তায় থেকে ফাইট করেছি। আমাদের যাদের কল্লা ফেলেছে গণজাগরণ মঞ্চকে একটু জানবেন তো, সেই মানুষগুলো কতটা রিস্ক নিয়েছে। কোপ দেওয়ার পরেও আমরা পালাইনি, আমাদেরকে বাধ্য করেছে সরকার দেশ ছাড়তে। আমরা কারোর বিরুদ্ধে যদি কোনো অন্যায় করে বের হতাম তাহলে মুখ দেখাতে পারতাম না বন্ধু। তো আপনারা যেরকম খুব সহজে, আপনাদের গণতন্ত্রের চর্চা আছে, খুব সুন্দর সমালোচনা, আমরা অন্য কোনো ভিডিও দেখিনি, কিন্তু আপনাদের অনেক ইউটিউবে যারা কথা বলেন তারা খুব ভালো সমালোচনা করতে পারেন, কিন্তু আপনারা নিজেদেরকে বোধহয় ইউটিউবার মনে করেন। আমি ইউটিউবার নই। আমরা যেহেতু রাস্তায় আমাদের কোপ দিয়ে মেরে ফেলছে, খুব সংক্ষেপে প্রযুক্তির ব্যবহার করে, আপনি বোধহয় চ্যাটজিপিটি ইউজ করেন, তো এর মানে না যে আপনি ইউটিউবটা আমাদের অনেক বেশি মানুষের কাছে রিচ করতে সুবিধা করে। তো সেই ক্ষেত্রে ইউটিউবের এটা প্রযুক্তির সদ্ব্যবহার করা আর কি।
বক্তব্য রাখেন আর তাতে অনেকে বাহ করেন, ঠিক আছে? তো একটা দেশ তার উপর তো আর চলতে পারে না। আর সেখানেই আসি যে পঞ্চম কারণটা সেই ব্যাপারে, যে আসাদ নূর, আপনি বলছেন যে আপনি মুফতি মাসুদের ব্যাপারে কিছু হিন্দু প্রতিবেশী নাকি তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার জন্য তিনি ধরা পড়েছেন। তো এখন আপনাদের মনে হতে পারে যে সোশ্যাল মিডিয়াতে অল্প কিছু ফ্যান ফলোয়িং ইত্যাদি হওয়াতে আপনাদের একদম রাস্তাতে দেখলেই লোকজন মুহূর্তে চিনে নেবে, ঝাঁপিয়ে পড়বে আপনাদের উপর, সই নেবে, ফটো তুলবে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমি একজন নতুন এবং খুব ছোট্ট একজন ইউটিউবার হয়েও বিনীতভাবে বলছি যে এই কয়েক লক্ষ সাবস্ক্রাইবার, আমার এখন 1 লাখ সাবস্ক্রাইবার হয়নি, কম আছে। আচ্ছা, প্রিয় বন্ধু মিস্টার দত্ত, আপনার এই সাবস্ক্রাইবারের ইয়েতে যাচ্ছি, ইউটিউবিংয়ে যাচ্ছি। মাসুদ সাহেবকে কেউ চিনবেন আমি দাবি করিনি। তাকে যদি সন্দেহ হয়, তাকে জিজ্ঞেস করা প্রথম কাজ যে আপনি কে। আপনি ওই এলাকায় একটু খোঁজ নেবেন কারা তাদেরকে তো আমি হিন্দুত্ববাদী হিসেবে বিজেপি বলিনি। আমি ওই যে হিন্দুত্ববাদী টার্ম অনেক কিছু ব্যবহার করেছি। অনেক লম্বা ভিডিও ছিল, আপনি বোধহয় গুলিয়ে ফেলেছেন অথবা কাট কোনো ভিডিও দেখেছেন, কেউ কাট করে। আমি জানি না কেউ করেছেন কিনা, এটা করতে পারেন, অনেক ক্ষেত্রে এটা ঘটেছে। আমার মূল বক্তব্যই অনেকে শোনেননি। দেখুন, ওই এলাকায় এটা হিন্দুদেরই কথা, ওই এলাকার মানুষদেরই, যে অনেকে দুঃখ প্রকাশ করেছেন যে আমাদের এই গ্রাম, এই পাড়াটা একটু 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 এরকমই, যে মুসলিমরা ঢুকলে অনেক ক্ষেত্রে অনেকে জল ছেটা দেন। তো মুফতি মাসুদ সাহেব যদি খারাপ কেউ হন, তাকে যদি একটা মানুষ জিজ্ঞেস করতো যে আপনি কে, আপনি কি জঙ্গি, তার সাথে কথা বলতো, আমি এই কষ্টটা পেতাম না। তাকে ঢিল ছড়া, এটা কি ভারতীয়দের আচরণ হতে পারে? আমি তো দেখিনি। আমি তো ভারতের অনেকগুলো স্টেটে গেছি। হ্যাঁ, বিহার সম্পর্কে আমার ভিন্ন ধারণা আছে, পশ্চিমবাংলা সম্পর্কে অন্য ধারণা। পশ্চিমবাংলায় আমি কাউকে 5 বছরে আমি হাতে কাউকে মারামারি করতে দেখিনি। এটা আমি খুব গর্ব করতাম যে কি চমৎকার মানুষজন, মুখে ঝগড়া করেন, হাতে মারামারি করেন না, হাত তুলবে কেন গায়ের উপর, ঠিকই তো। আবার সেই জায়গায় মানুষ ঢিল মারলো, ব্যাপারটা একটু কেমন না? প্রত্যন্ত অঞ্চল বুঝলাম, নদিয়ার, কিন্তু তাও আপনি কি নিজেদের এই দোষ ত্রুটি বা অজ্ঞতা হোক, ভুল হোক, সেটা সমাধানের পক্ষে, নাকি তাকে কেন চিনতে হবে সেটা ভেবেছেন? না, আমরা এটা মনে করি না যে কেউ চিনতে হবে। আমার যারা ভারতীয় বন্ধু আছেন, যদি কেউ আমাকে ব্যক্তি জীবনে দেখে থাকেন, আপনি একটু তাকে জিজ্ঞেস করবেন আমি মানুষ হিসেবে কেমন ছিলাম, বা আমার সাথে যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন আমি মানুষ হিসেবে কেমন, সেটা তাঁরা জানেন। অনেক সময় অনেকের সাথে মিসবিহেভ হয়ে যায়, কিন্তু আমি মানুষ হিসেবে কেমন আমি জানি। তো সেক্ষেত্রে আমি কোনো দিন ফেম বা আমি সেলিব্রিটি টাইপের, আমাকে বরং কেউ সেলিব্রিটি বললে, লাইভে অনেকে বলেন, আমি বরং তাকে সেখানে থামিয়ে দিই। এবং আমি মাঠে ঘাটে থাকা লোক। আমি আপনার এই শিয়ালদা স্টেশনে 7 দিন প্ল্যাটফর্মে শুয়েছিলাম, আমার কোনো আশ্রয়ের জায়গা ছিল না বন্ধু, স্নান করতে পারিনি। আমার কাছে পয়সা ছিল, আমার কাছে বৈধতা ছিল না। আমি অনেককে ফোন করেছি ভারতীয়, কেউ আমাকে সাহায্য করেনি। আমার কোনো দুঃখ নেই, সে নিয়ে আমি কোনোদিন অভিযোগ করিনি। যেহেতু আমাকে কেউ অ্যাটাক করেনি, আমি খুশি। আমি রেল লাইনে থাকতে আমার কোনো অসুবিধা নেই। প্ল্যাটফর্মে তো মানুষই থাকেন, কত মানুষ থাকেন। আমার দেশে কত মানুষ রাস্তায় ঘুমান, আমি রাস্তায় ঘুমিয়েছি। আর কষ্টগুলোর কথা বাদ দিলাম, অনেক কষ্ট করেছি। এবং আমি পশ্চিমবাংলার বেশ কিছু মহান মানুষের সাথে, যারা সেলিব্রিটি সত্যিকার অর্থে, কয়েকটা নাম বলি না, নাম বলছি না, তাদেরকে আপনারা অনেক চেনেন, কিংবদন্তি সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, তারা আমার অনেকে বন্ধু। তাদের জনপ্রিয়তা দেখেছি, তাদেরকে সেলিব্রিটি হিসেবে নিজেকে প্রকাশ না করতে দেখেছি। আমি অনেক কিছু ভারত থেকে শিখেছি, বাংলা থেকে। আমি বাংলা ভাষী, বাঙালি হিসেবে আমি বলি না নিজেকে, আমি অপরাধী বাংলাদেশের বাঙালি হিসেবে, এবং বাংলাদেশি হিসেবে আমি গর্ববোধ করি না কোথাও। তার আমার অনেক দোষ আছে, আমি নিজের দোষ বোঝার চেষ্টা করি। দেখুন, পড়া, এই যে পার্থক্য, ভাষার ব্যবহার, এইগুলো আমি পশ্চিমবাংলা, কলকাতার কাছে কৃতজ্ঞ, আমি সমৃদ্ধ হয়েছি। তো এরকম আরও অনেকগুলো উদাহরণ আমি দিতে পারবো বন্ধু। তো আমি কেন সেলিব্রিটি ভাববো? নমনীয়তা, উদারতা, এটা অনেকটা আমি হিন্দুদের কাছ থেকেই শিখেছি, আমি এটা বলবো। আমি বৌদ্ধদের কাছ থেকে শিখেছি ধর্মের সৌন্দর্য, আরও অনেক কিছু শিখেছি অনেক জায়গা থেকে। আপনি হয়তো ভাবেন বাংলাদেশি মানুষ মানেই বোধহয় গাদ্দার, না, নই। বাংলাদেশি হিসাবে আপনি আমাকে বলতেই পারেন। ইন জেনারেল আমাকে যদি আপনি বলেন আমি ভারতীয়, আমাকে আমার এক সমমনা বন্ধু একটা লাইভ সেশনে বলেছিলেন, তিনি জানেন আমার ইমিগ্রেশন স্ট্যাটাস কোথাকার, কানাডা, বলেছেন যে আপনি কোন দুটো দেশ চুজ করবেন, কানাডা নাকি ভারত। লাইভ সেশনে বলেছিলেন আমি তো কানাডা, আমাকে আমার বৈধতা, আমাকে পার্মানেন্ট রেসিডেন্স, আমি একজন তাদের একজন, শুধু ভোট দেবো না, হয়তো কোনোদিন নাগরিকত্ব কানাডা নেবও না, কারণ আমি বাংলাদেশের নাগরিক। ওই দেশের নাগরিকত্বটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার ওই দেশের সাথে অনেক লেনাদেনা আছে। আমি যদি অন্য দেশের হয়ে যাই, অনেকে ভাবেন ভারতীয় নাগরিকত্ব চাই, ভারতের নাগরিকত্ব গর্বের, কিন্তু আমি ভারতীয় নাগরিকত্ব নেবো না, কারণ তখন আমি ভারতীয় হয়ে যাবো, আমি বাংলাদেশে থাকবো না, আমার ফাইটটা আমাকে করতে হবে আমৃত্যু। তো যাই হোক, আমি সেই লাইভ সেশনে বলেছিলাম কানাডা আর ভারতের দুই দেশের মধ্যে এক দেশ চুজ করলে আমি ভারত চুজ করবো।
এবং আমাদেরকে প্রতিনিয়ত ভারতের দালাল বলে যে পরিমাণে গালাগাল করা হয়, সেই গালাগালের আমি ভারতীয় দালাল না এটা প্রমাণ করার জন্য ভারতকে কখনো গালাগাল দিইনি, ভারতীয়দেরকে গালাগাল দিইনি। যেটা আপনি শুনেছেন, যেটা দেখেছেন, সেটা অবশ্য আপনি আমার সব ভিডিও দেখবেন, এটাও বা কেন, হ্যাঁ। কিন্তু যেহেতু আপনি ভদ্র ভাষায় রিয়াক্ট করেছেন, আপনার এই ভাষা কথা প্রশ্নগুলো তোলার জন্য ধন্যবাদ। আমি হয়তো এতগুলো বিষয়ে বলতে পারতাম না, তো আমার কোনো পূর্ব প্রস্তুতি নেই, আমার ভিডিও সাধারণত ছোটোই করার চেষ্টা করি। তো আপনার মতো আমারও ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে, আমি দূর থেকে মানে আমার একটাই ফোন, আমি এটা দিয়ে রিমোট হিসেবে ব্যবহার করি, তো এটা প্লে করে আমি আবার ইউটিউব দেখার জন্য আমাকে ওই ওয়াইফাই, আপনি জানবেন, আপনি নিশ্চয়ই জানেন, মনে হচ্ছে আপনার সাউন্ড সেট আপ লাইট দেখে। আবার এই যে লাইটস, সিনেমাটোগ্রাফি, এই বিষয়গুলো আমি ভারতের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, সমৃদ্ধ হয়েছি, ব্যথিত হয়েছি, বিষয়ে ক্ষোভ দেখিয়েছি।